সদ্য বিবাহিত একটি মেয়ে, যার চোখে ছিল অনেক স্বপ্ন, অনেক আনন্দ, অনেক আশা ভরসা। কিন্তু মেয়েটির বিয়ের পরপরই ওর জীবনে এমন কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো যে ওর জীবনে কখনো ঘটতে পারে সেটাও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এবং পুরো বিষয়টাই ছিল একটা কালো জাদু কেন্দ্রিক ঘটনা। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সকলের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে মেদিনীপুর থেকে সুনিতা লিখে পাঠিয়েছে। এবং যে ঘটনাটা এখন আমি বলবো সেটা সুনীতির নিজের দিদির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এইখানে ঘটনাটা বলতে গিয়ে আমাকে সুনিতা যেটা বলেছে যে ওর দিদির নামটা রিভিল করতে চায় না। তো সেই জন্য আমি এই ঘটনাটা বলার সময় ওনাকে শুধুমাত্র দিদি বলেই সম্বোধন করছি। এবং এই দিদির সাথেই অ্যাকচুয়াল ঘটনাটা ঘটেছিল। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। সুনিতার যে দিদি ছিল সেই দিদির একটি ছেলের সাথে বহুদিনেরই আলাপ ছিল। এবং ছেলেটাদের বাড়ি থেকে এবং সুনিতার দিদির বাড়ি থেকে মানে পুরো দুই বাড়ি কিন্তু জানতো যে ওরা একে অপরকে পছন্দ করে, ভালোবাসে, ওরা বিয়ে করবে। এবং যেরকম ওদের প্ল্যান ছিল ওরা সেরকমভাবেই বিয়েটা করে। এবার ছেলেটির বাড়ি ছিল কলকাতায়। এবার কলকাতায় ছেলেটার যে বাড়ি ছিল তো সেইখানেই কিন্তু ওদের বিয়ের পরে মানে যখন সুনিতার দিদির বিয়ে হয় তো বিয়ে করে উনি ওইখানেই চলে যায়, শ্বশুরবাড়িতে কলকাতায় চলে গেছে। এবারে বিয়ের আগে থেকে কিন্তু এই দুটো পরিবারের মধ্যে মানে সুনিতার দের পরিবারে এবং ওর যে জামাইবাবুর যে পরিবার, দুটো ফ্যামিলির মধ্যে কিন্তু ভীষণ একটা ভালো সম্পর্ক ছিল। এবং সুনিতার দিদিকে তার যে হবু শ্বশুর শাশুড়ি ছিল তারা খুবই ভালোবাসতো, মানে সব কিছু একদম পারফেক্ট ছিল। কিন্তু ঘটনাটা শুরু হয় বিয়ের ঠিক পরে। বিয়ে হয়ে যখন সুনিতার দিদি শ্বশুরবাড়িতে যায় তো সেখানে যাওয়ার পরে উনি আস্তে আস্তে বুঝতে পারে যে ওনার শ্বশুর শাশুড়িকে যেরকমভাবে উনি বিয়ের আগে যেভাবে চিনতো, যেরকমভাবে কথা বলতো, যে মুহূর্তে বিয়ে হয়ে ওই বাড়িতে চলে যায় ওই দিদি বুঝতে পারে যে তাদের ব্যবহার কিন্তু আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ছোটো খাটো বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া অশান্তি শুরু হচ্ছে এবং হয়তো খুব স্বাভাবিক একটা খুব সাধারণ বিষয়, সেটাকে নিয়ে ঝগড়া অশান্তি হতে হতে একটা বিশাল আকার ধারণ করছে। এবং সেই ঝগড়া অশান্তি 2 থেকে 3 দিন ধরে স্টে করছে। আবার হয়তো ঠিকঠাক হয়ে যাচ্ছে, আবার কিছুদিন ঠিক চলেও আবার নতুন করে সমস্যার শুরুয়াত হচ্ছে। এইভাবে যখন আস্তে 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 এরকমভাবে ঝগড়া অশান্তি মাঝে মধ্যেই হতে থাকে তো তখন কিন্তু একটা সময় এমন চলে আসে, এটা কিন্তু বিয়ের আমি 3-4 মাস পরের কথা বলছি, মাত্র 3-4 মাস হয়েছে বিয়ে হয়েছে ওই দিদি। তো ওই দিদি এবং ওনার যে হাজবেন্ড ছিল তারা বুঝতে পারে যে তাদের পক্ষে এই একসাথে শ্বশুরবাড়িতে থাকাটা একেবারেই পসিবল হচ্ছে না। মানে সপ্তাহে হয়তো 2 থেকে 3 বারই ঝামেলা হচ্ছে এবং সেই ঝামেলাগুলো খুব বড় বড় বিশাল বিশাল ঝামেলা হয়ে যাচ্ছে। তো সেই সময় এই যে দিদি ছিলেন, তো সেই দিদি আর দিদির যে হাজবেন্ড তারা ঠিক করলো যে তারা মানে যে বিয়ে করে যে শ্বশুরবাড়িতে এসেছিল তো ওরা ভাবলো যে ওখান থেকে ওরা অন্য জায়গায় শিফট করে যাবে। কারণ এক বাড়িতে থাকলে প্রচুর ঝগড়া অশান্তি হচ্ছে, সম্পর্ক খারাপ হচ্ছে, মাত্র 3-4 মাসই হয়েছে বিয়ে হয়েছে।
তো তখন ওই জামাইবাবু ঠিক করলেন যে ওনার যে শ্বশুরবাড়ি, মানে এই দিদির যে শ্বশুরবাড়ি, ঠিক তার পাশে কোনো একটা বাড়ি বা ফ্ল্যাটে ওনারা ভাড়া থাকবেন। এবারে প্রবলেমটা যেটা হলো যে ওই এত কাছাকাছি ভাড়া থাকার কথা যখন শুনলো মানে এই দিদি শ্বশুরবাড়ির লোকেরা, তো তারা বলল যে না, তোমরা বাড়ির পাশে আবার আলাদা করে ভাড়া বাড়িতে থাকবে, এটা কখনোই সম্ভব নয়। এইবারে আবার একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে এই সুনিতার যে দিদি, তো সেই দিদি খুব ভালো আঁকতে পারতেন, মানে ওনার আঁকার হাতটা খুব ভালো। উনি বিয়ের আগেও আঁকা নিয়ে ছোটোখাটো বেশ কিছু উনি কাজ করেছিলেন। তো বিয়ের আগে থেকে উনি এই সমস্ত কাজ যেহেতু করতেন, তো বিয়ের পরে না উনি ওনার কাজের ছবি দেখিয়ে উনি 2-3টে বেশ মানে নামকরা কয়েকটা বুটিক থেকে ছবি, মানে ওই ছবি আঁকার ওনার হাত দেখে তো ওনাকে শাড়ির আঁচলে বা ব্যাগে ওই আঁকার জন্য ওনার কাছে অর্ডার আসতে থাকে। এবারে যখন এদিকে শ্বশুরবাড়িতে এত অশান্তি হচ্ছে, ঝগড়া ঝামেলা হচ্ছে, তো তখন ওনারা ঠিক করলেন যে ওনারা ভাড়ায় থাকবেন, কিন্তু সেটা শ্বশুরবাড়ির পাশে থাকবে না, কারণ শ্বশুরবাড়ির পাশে থাকলে তারাও বলছে যে না, এত কাছে তোমরা ভাড়া থাকবে, তাহলে তো এটা হবে না, আলাদা থাকা এভাবে যাবে না। তো তখন ওনারা কি করলো, একটা জায়গায় ভাড়া নিল। সেই ভাড়াটা কিন্তু বেশ অনেকটা দূরে। এবার সেই দূরে ভাড়া নেওয়ার পিছনে আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে এই সুনিতার দিদির যে একজন যে আত্মীয় ছিল, সে আত্মীয় ছিল তার পাশে একটা বাড়ি ওরকম ফাঁকা ছিল। তো সেই বাড়িটায় মোটামুটি আর কি পাশাপাশি, সেই বাড়িটায় সুনিতাকে নিয়ে ওর হাজবেন্ড ভাড়া চলে এলো। এবারে ওখানে ওরা থাকতে শুরু করলো। এবার থাকতে শুরু যতই করুক, যতই শ্বশুরবাড়ি থেকে আলাদা এসে ওরা সংসার শুরু করুক না কেন, ওই যে একটা ঝগড়া ঝামেলার যে পরিবেশ ছিল, যেটা বিয়ের পরই সুনিতার দিদিকে ফেস করতে হয়েছিল, সেটা না ওনার মনের মধ্যে একটা খুব বাজে রকমভাবে প্রভাব ফেলে। কারণ উনি খুব শকড হন যে বিয়ের আগে যারা এত ভালো ব্যবহার করলো, এতদিন থেকে আমাকে চেনা, আমি এনাদেরকে এতদিন থেকে চিনি, তারা এরকম খারাপ ব্যবহার করলো আমার সাথে, বা এরকম ছোটোখাটো বিষয় নিয়ে এত বড় বড় ঝগড়া অশান্তি হলো। এবং এই বিষয়টা নিয়ে দিদি এবং তার হাজবেন্ড দুজনেই কিন্তু খুব ডিপ্রেসড হয়ে পড়ে আলাদা হওয়ার পরেও, যে কি হলো ব্যাপারটা, এরকম তো মানে আমরা ভাবিনি। এবারে দিদি তো ওই রকম, দিদির কাছে ওই শাড়ি, তারপরে ব্যাগ, তার উপরে পেন্টিং করার বিভিন্ন অর্ডার আসতো, তো উনি ওই কাজগুলো করতেন। এবারে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে ওই দিদির হাজবেন্ড যেখানে চাকরি করতেন তার আর কি ব্রাঞ্চ চেঞ্জ হলো। উনি একটা ব্যাংকে চাকরি করতেন, তো ওনার ব্রাঞ্চটা চেঞ্জ হয়ে যায়, একটা অন্য একটা ব্রাঞ্চে ওনাকে মানে যেতেই হবে আর কি, সেই ট্রান্সফারটা নিতেই হতো। তো এবারে কি করবে, এদিকে তো দিদি এখানে কাজ নিয়েছে, মানে ওনার বাড়িতে অর্ডার মানে আসে, ওই বুটিকগুলো থেকে শাড়ি আসে, ব্যাগ আসে, উনি ওগুলোর উপরে পেন্টিং করেন, তাদের লোক এসে আবার বাড়ি থেকে নিয়ে যায়। তো এবার যদি দিদি যদি সেইটা ছেড়ে দিয়ে যদি অন্য জায়গায় ওনার হাজবেন্ডের সাথে চলে যায়, তাহলে কাজটা আর থাকবে না, কারণ দিদি খুব ভালোবাসতো কাজটা করতে, আর খুব ভালো আঁকেনও উনি। তো এই ব্যাপারটা যখন ঘটলো, তো তখন মানে ওই দিদি আর কি ওনার হাজবেন্ডকে বললো যে দেখো, আমি যদি এই মুহূর্তে তোমার সাথে চলে যাই, তাহলে কিন্তু আমার কাজগুলো পুরো হাতছাড়া হয়ে যাবে। আর উনি কাজটা খুব ভালোবেসে করতেন, ওনার খুব ভালো লাগতো কাজটা করতে। আর তখন বললো যে দেখো, তুমি তো কিছুদিন পরে আবার ট্রান্সফার নিয়ে নিতে পারবে, কিন্তু আমি যদি এখন কাজটা ছেড়ে তোমার সাথে চলে যাই, তাহলে কিন্তু আমি কাজটা হয়তো আর পাবো না। তো এই সমস্ত চিন্তাভাবনা করে ওই জামাইবাবু যিনি ছিলেন, তো তিনি বললেন যে ঠিক আছে, তো আমি তাহলে যখন যখন ছুটি পাবো তখন আসবো, আর যদি কোনো দিনও আমি এর মাঝখানে যদি আমি ম্যানেজ করে আসতে পারি তো আসবো, নাহলে আমি প্রত্যেক সপ্তাহে যেমন ছুটিতে আসি সেরকম তো আসবোই। তো এরকমই একটা প্ল্যানিং হলো যে ওই যে দিদির যিনি হাজবেন্ড, যে জামাইবাবু ছিল, তিনি তার কিছু কলিগদের সাথে ব্যাংকের ওনার যে আর কি অনেকটা দূরে যে ওনার ব্রাঞ্চে ওনার ট্রান্সফার হয়েছিল, সেখানে উনি কিছু কলিগের সাথে মেসে থাকতেন, আর এদিকে দিদি ওই বাড়িটাতে একাই থাকতো। আচ্ছা, এবার বাড়িটার একটুখানি বিবরণ দিই। বাড়িটা ছিল একটা একতলা বাড়ি, এবং যে এলাকাটায় বাড়িটা ছিল সেটা কিন্তু খুব ভালো একটা এরিয়া, মানে সব বড় বড় বাড়ি রয়েছে, আর খুব ভালো আর কি পাড়া, সব কিছু খুব ভালো। তো আর দিদিদের যেহেতু এক আত্মীয় পাশে থাকতো, তো দিদি বললো দেখো, আমার কোনো সমস্যা নেই, আমার যদি সেরকম কখনো মনে হয় আমি আমার মাকে বা বোনকে ডেকে নেবো, কোনো অসুবিধা হবে না, তুমি যাও। তো ওইভাবে চলতে লাগলো। তো মানে বিয়ের তখন ওই 6 মাস মতো হয়েছে, 5 থেকে 6 মাস মতো হয়েছে। তো দিদির হাজবেন্ড ওই মেসে থাকতো, উনি ওখান থেকে কাজকর্ম করতো, আর ছুটিতে ছুটিতে প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসতো। তো এইভাবে চলছে। এবার দিদি কি করতো, উনি অনেক রাত জেগে জেগে কাজগুলো করতো। বাড়িতে উনি একাই থাকতেন বেশিরভাগ সময়, কখনো ওনার মা বাবা বোন এরা আসতো, গল্প আড্ডা হতো, তো তারপরে তারা চলে যেত, এবং উনি কিন্তু মেনলি নিজের কাজ নিয়ে থাকতেন।
আর মনটা ওনার খুব খারাপ লাগতো, কারণ ওই যে উনি ভেবেছিলেন যে শ্বশুরবাড়িতে যাবেন, একটা যা হয় আর কি, একটা মেয়ে বিয়ের পরে যায়, তার অনেক রকমের স্বপ্ন আশা থাকে, ভেবেছিলেন সেখানে সবাই মিলে একসাথে সংসার করবেন, কিন্তু সেটা হলো না। এই ব্যবহারটা না ওনাকে খুব হার্ট করেছিল, এবং এটা খুবই সাডেন চেঞ্জটা হয়। এবারে যে ঘটনাটা ঘটলো, ওই বাড়িতে যখন উনি একা থাকতে শুরু করলেন, তো ওনাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, তুমি বাড়ির নতুন বউ, তুমি একা আছো বাড়িতে, তোমার অসুবিধা হয় না, তোমার ভয় লাগে না? তো তো সুনীতার দিদি বলতো যে না, আমার ভয় লাগে না। বাড়িটা খুব একটা যে বড় ছিল তাও নয়, একতলাই একটা বাড়ি, দুটো ঘর ছিল, একটা ঠাকুর ঘর ছিল, আর যা যেরকম থাকে কিচেন ওয়াশরুম এরকম। তো উনি সবাইকে বলতো না, আমার ভয় লাগে না। ভয় কেন লাগবে, এত বাড়ি আশেপাশে সমস্ত বাড়ি, বড় বড় বাড়ি রয়েছে, সবার সাথে আমার বেশ ভালো চেনা পরিচিতি রয়েছে, আমার কেন খারাপ লাগতে যাবে, আমি কোনো ভয় ঠয় পাই না। তো এইভাবে চলছে। এইভাবে চলতে চলতে হঠাৎ একটা জিনিস কিন্তু প্রথম থেকেই, মানে আমি কিন্তু যে ঘটনাগুলো এখন আপনাদেরকে বলছি পুরোটাই কিন্তু সুনিতা যেভাবে লিখেছে, ওর দিদির সাথে যা যা যখন যখন ঘটেছে, ঠিক আমি কিন্তু ঠিক সেভাবেই আপনাদের সকলের সামনে বলছি। তো একটা বিষয় ওর দিদি লক্ষ্য করতে থাকে, যে বিয়ের আগে যতটা আর কি আনন্দ মনে ছিল, বা যতটা উনি চিন্তাভাবনা করেছিলেন যে এভাবে ঘর সাজাবো, এভাবে এটা এখানে রাখবো, এটা করব সেটা করব, সেই সমস্ত ইচ্ছে বা সেই যে একটা আনন্দ, সেই বিষয়টা যেন মানে ওনার মধ্য থেকে একদম চলে গেছে। উনি মানে তখন শুধু কাজ নিয়েই ভাবে যে আমি কটা কাজ করব, আরও বেশি বেশি করে কাজ করব, নিজের কাজকে আরও বেশি আমি সকলের সামনে কি করলে নিয়ে আসতে পারবো, শুধুমাত্র এই চিন্তাগুলোই কিন্তু ওনার মনের মধ্যে থাকতো। ওনার আর অন্য কোনো কিছু উনি চিন্তাভাবনা করতে পারতেন না। তো ওনার নিজেরও মাঝে মধ্যে মনে হতো যে আমি শুধুমাত্র নিজের কাজটুকু নিয়েই ভাবছি, আর আমার কোনো কিছু মনে আসছে না কেন। কিন্তু যাই হোক, তো এইগুলো নিয়ে উনি ওনার মনে বিভিন্ন সময় ব্যাপারগুলো আসে, কিন্তু উনি না অতটা পাত্তা দেয় না। এবার একদিন কি হয়েছে, ওনার না একটা ল্যাপটপ ছিল। তো উনি মাঝে মধ্যে ওনার যে কাজ, উনি যে কাজগুলো করতেন, তো সেই সময় হয়তো উনি ফেসবুকে সেই কাজ নিয়ে একটা পোস্ট দিলেন যে আজকে আমি এই কাজগুলো করেছি। তো এগুলো না উনি বেশিরভাগ সময় ল্যাপটপ থেকে করতেন। আর প্রত্যেক দিন 2-3 বার করে উনি ওনার হাজব্যান্ডের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতেন। এবার প্রত্যেক দিন কী করতেন, উনি ওনার যে ঘরটা ছিল সেই ঘরে খাটের উপরেই হয়তো উনি বসে কাজকর্ম করতেন, পাশে ল্যাপটপটা থাকতো। তো মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে হয়তো উনি একটু ফেসবুকটা চেক করলেন, একটু হোয়াটসঅ্যাপটা চেক করলেন, এরকম আর কি। আর উনি কাজ নিয়েই বেশিরভাগ সময় প্রায় রাত 1টা-1:30 অবধি কাজই করতেন। এবারে দেখবেন যে আপনাদের মানে প্রত্যেকেরই ল্যাপটপের যে স্ক্রিনটা হয়, সেই স্ক্রিনটা যদি আলো না জ্বলে বা স্ক্রিনটা যদি অফ থাকে, তখন দেখবেন সেই স্ক্রিনটা মানে ওপরটার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু একটা আয়নার মতো কাজ করে, একটা হালকা আমরা নিজের রিফ্লেকশন দেখতে পাই। কম্পিউটারের যে স্ক্রিনটা রয়েছে সেটা যখন বন্ধ অবস্থায় থাকে ল্যাপটপে, তখন তো আমরা তো একটা দেখতে পাই। তো একদিন হঠাৎ করে উনি কাজ করছেন, খুব মন দিয়ে উনি একটা ব্যাগের উপরে কিছু একটা পেন্টিং করছিলেন, মানে পরের দিন অর্ডারটা ডেলিভারি করতে হবে, মানে লোক আসবে বাড়িতে নিয়ে যাবে। তো এমন সময় উনি কাজটা করতে করতে হঠাৎ করেই ওনার মানে অফ, ল্যাপটপের স্ক্রিন কিন্তু অফ রয়েছে, হঠাৎ করেই ল্যাপটপের দিকে চোখটা যায়। এবার চোখটা যাওয়ার পরে উনি পরিষ্কার উনি বুঝতে পারেন যে কিছু একটা জিনিস, একটা লম্বা করে একটা কিছু জিনিস, মানে যেটা ওর দিদি ওকে বলেছিল যে একটা খুব লম্বা মানুষকে যদি আপাদমস্তক একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায়, ঠিক যেরকম দেখতে লাগতে পারে, ঠিক সেরকম একটা আমি ছায়া মনে হলো ল্যাপটপের স্ক্রিনে দেখলাম। এবার যেই মুহূর্তে উনি ওটা দেখেছেন, উনি তো খুব ঘাবড়ে গেছেন, এবং সঙ্গে সঙ্গে উনি মাথাটা পিছন করে তাকিয়েছেন যে আমি ছাড়া আর ঘরে আর কে রয়েছে। যেই মুহূর্তে উনি পিছনে তাকিয়েছেন, দেখছেন কিচ্ছু নেই, উনি একা বাড়িতে রয়েছেন। ওনার খুব অবাক লাগে, যেটা আমি কি দেখলাম আর কেনই বা দেখলাম। খুব স্বাভাবিক, অবাক লাগারই কথা। যাই হোক, আবার উনি কাজকর্ম করতে থাকেন। তো কাজ যখন উনি মোটামুটি শেষ করে এসছে, তো সেই সময় সেদিনকে তারপরে ওনার হাজব্যান্ড ফোন করেছে। এবার উনি ওনার হাজব্যান্ড যে ফোন করেছে সেই ফোন কলটা কিন্তু উনি এই ল্যাপটপ থেকেই নিয়েছিলেন, যাতে কানে দিয়ে ফোনে কথা না বলতে থাকে, যেহেতু উনি হাতের কাজ করতেন, হাতে রং ফং অনেক সময় লেগে থাকতো, তো উনি কলগুলো সব ল্যাপটপে নিতেন। তো যথারীতি উনি ল্যাপটপে কথা বলছেন, সেটা কিন্তু এমনি ভয়েস কল ছিল। এবার যেরকম নর্মালি কথা হয়, 1/2 ঘন্টা 40 মিনিট কথা হয়েছে। তো এই 1/2 ঘন্টা 40 মিনিট যে ওই দিদি তার হাজব্যান্ডের সাথে কথা বলেছিল, এর মধ্যে মাঝে মধ্যেই কিন্তু ওনার হাজব্যান্ড বলছে যে আচ্ছা তোমার তোমার ওখান থেকে তো কিসের আওয়াজ আসছে, মানে উনি কথা বলছেন, ঘরে আর কেউ নেই,
টিভিও চলছে না। এর মধ্যে মানে এই দিদির দিক থেকে ফোনের আওয়াজ পাওয়া, এটা কিন্তু খুবই অ্যাবনর্মাল একটা ব্যাপার। তো দিদি বলছে আমি তো ঘরের মধ্যে রয়েছি, কোনো টিভিও চলছে না, আমি অন্য কিছু দেখছিও না, তুমি আবার কিসের আওয়াজ পাচ্ছ? তো ওই জামাইবাবু বলেছে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হয়তো ফোনের নেটওয়ার্কের প্রবলেম, আমার মনে হচ্ছে যেন আমি খুব আওয়াজ পাচ্ছি। এরকম করে ৩-৪ বার কিন্তু জামাইবাবু দিদিকে বলে যে তোমার আশেপাশে তো আওয়াজ কিসের হচ্ছে, তো আওয়াজ কিসের হচ্ছে। যাই হোক, তো দিদি খুব মানে বিরক্ত হয় যে তুমি বারবার কি বলছো আওয়াজ হচ্ছে। তো দিদি তখন কি করেছে, হাতে যে কাজটা করছো সেই কাজটা রেখে উনি ফোন থেকে ভিডিও কল করেছে হাজব্যান্ডকে। তো বলছে, তো হাজব্যান্ডকে বলেছে যে তুমি কি বারবার বলছো কিসের আওয়াজ হচ্ছে, আমি তো ঘরে, এই তো ঘরের মধ্যেই রয়েছি, আশেপাশেও কোনো আওয়াজ হচ্ছে না, কিছুই না, তুমি কিসের আওয়াজ পাচ্ছ? এরকম করে যখন বলছে, মানে ভিডিও কলটা চলছে কিন্তু, আর দিদি কিন্তু মানে ওনার যে আর কি বেডরুমটা ছিল সেই বেডরুম থেকে এসে উনি কথা বলতে বলতে জল খাওয়ার জন্য উনি রান্নাঘরে এসছেন। এবার ভিডিও কলটা তো চলছে, ঠিক এমন সময় ওনার হাজবেন্ড ওই ভিডিও কলের মধ্যেই দেখতে পায় যে কিছু একটা কালো টাইপের, একটা পর্দা টাইপের কিছু পাশ দিয়ে সরে গেল, জাস্ট সাট করে সরে গেল। কত হবে, 1 থেকে 2 সেকেন্ডের জন্য উনি একটা জিনিসটা দেখেন। তো ওনার হাজব্যান্ড বলেছে কি তুমি কি যে বাড়ি যে রয়েছে সেই বাড়ির কি তুমি মানে পর্দা টর্দা কিছু চেঞ্জ করেছো? তখন বলছে না, আমি কেন পর্দা চেঞ্জ করতে যাব, যা ছিল তাই আছে। তো তখন না ওনার হাজব্যান্ড আর কিছু বলেনি, কারণ প্রথম থেকে বলেছে ওনার ওয়াইফকে যে আমি অনেক আওয়াজ পাচ্ছি, তো সেরকম কোনো কারণই নেই আওয়াজ পাওয়ার, সেটা তো একটা ব্যাপার গেছে। তো তারপরে নাকি প্রথম যখন উনি ওনার হাজব্যান্ড এটা দেখে, সুনিতার দিদির হাজব্যান্ড, তখন কিন্তু উনি কিছু বলেননি। যাই হোক, তো দিদিও আর কিছু ভাবেনি, তো সেদিনের মতো কথা হয়ে যায়, উনি শুয়ে পড়েন। শুয়ে ঘুমিয়েও পড়েন, কোথাও কোনো সমস্যা নেই, সারা রাত কিন্তু উনি একদম ঠিকঠাক ঘুমোন। এবার সেদিনকে হঠাৎ করেই উনি হয়তো ঘুম থেকে উঠতেন 7টা 7:30 এরকম টাইমে। তো সেদিন না ওনার ঠিক 6টার সময় ঘুমটা ভেঙে যায়, ভোর 6টার সময়। 6টার সময় ঘুমটা ভেঙেছে। এবার ঘুমটা ভেঙে যখন উনি উঠেছেন, ওঠার পরে উনি ভাবছেন যে এখনো অনেক তো সময় আছে, এখনো 1 ঘন্টা আমি একটু শুতে পারবো। অনেক সময় দেখবেন আমাদের ঘুমটা ভেঙে গেলে তারপরেও মানে একটু কুড়েমো লাগে একটু শুয়ে থাকা। তো উনি ভেবেছেন যে ঠিক আছে, আমি 1 ঘন্টা এখনো তো আমি ইজিলি শুতেই পারি। তো উনি শুয়ে আছেন, সামনে ওনার ফোনটা রয়েছে, আর উনি শুয়ে শুয়ে মনে মনে ভাবছে যে আজকে কী কী কাজ আছে, কটা অর্ডার আজকে ডেলিভার হবে, এইসবই ওনার মাথার মধ্যে ঘুরছে। ঠিক সেই সময় ওনাদের তো 2টো বেডরুম ছিল বাড়িটায়। উনি যে বেডরুমটায় শুয়েছিলেন ওনার দিদি, ঠিক তার পাশের বেডরুম থেকে উনি বীভৎস রকমের মানে বেশ কিছু ভারী জিনিস হুড়মুড়িয়ে পড়ার উনি আওয়াজ পান। এবং এই যে আওয়াজটা উনি পান, উনি না খুব ভয় পেয়ে যান, খুব ধরপড়িয়ে উঠে পড়েন, শোয়া অবস্থা থেকে ধরপড়িয়ে উঠে পড়েছেন, খুব স্বাভাবিক, খুব অবাক, মানে ওনার খুব অড লেগেছে যে কি হলো, এত জোরে কিসে আওয়াজটা হলো। তো উঠে উনি না মানে খুব ভয় পেয়ে যান যে কি হলো, তাহলে কি পাশের ঘরে কোনো চোর টোর ঢুকেছে, মানে উনি একদম শিওর, 100% শিওর যে পাশের ঘরে চোর আছে। এবার ওনার তো প্রচণ্ড ভয় লাগছে, কি করবে কিছু বুঝতে পারছে না। তো তারপরে ভাবছে যে ভোর হয়ে গেছে, চোর তো এলে রাতের বেলা চুরি করতে হতো, এরকম সকালবেলা কেন চুরি করছে, মানে সকাল তো হয়ে গেছে। তো উনি ভাবছেন যে আরে চোর কখন চুরি করতে আসবে সেটা বড় কথা না, কিন্তু চোর তো ঢুকেছে, তো তখন উনি কি করবেন। এবার দেখুন, ফ্ল্যাট হলে কি হয়, ফ্ল্যাট হলে সিকিউরিটিকে ফোন করা যায়, ফ্ল্যাট হলে আরও আশপাশের মানে 5টা লোককে কল করা যায়, সকালবেলা ফ্ল্যাটের পরিষ্কারেরও লোক আসে, তাদেরকেও বলা যায়। কিন্তু এটা ছিল একটা বাড়ি, একতলা একটা ছোট বাড়ি। এবার উনি কাকে কি ফোন করবে কিছু বুঝতে পারছে না, আর ওনার হাজব্যান্ডও দূরে রয়েছে, ওনার হাজব্যান্ডের অফিস আছে আজকে, ফলে এখনও যদি উনি ফোন করে সোজা বলে যে তুমি বাড়ি চলে এসো, সেটাও সম্ভবপর নয়। তো উনি না অনেকক্ষণ না ওখানটাতে নিজের ঘরেই উনি দাঁড়িয়ে থাকেন এবং দাঁড়িয়ে বোঝার চেষ্টা করেন যে ব্যাপারটা কি হলো। এবার আস্তে আস্তে মানে উনি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন, স্বাভাবিক ব্যাপার, একা মানুষ ভয় তো পাবেনই। এবার তারপরে কিছুটা মনে সাহস অর্জন করে উনি আস্তে আস্তে পা টিপে 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 উনি পাশের ঘরে যান, মানে একটু উঁকি দিয়ে দেখেন। প্রথমে তো ওভাবে সরাসরি দেখারও না সাহস হয় না। তো উঁকি দিয়ে যখন উনি দেখেন, দেখছে যে ঘরের মধ্যে কোথাও কিছু নেই, মানে দরজা জানলা সব বন্ধ ছিল, যেহেতু ওই ঘরটায় কেউ থাকছে না, আর যেহেতু বাড়িতে উনি একা, স্বাভাবিকভাবেই সমস্ত কিছু বন্ধ। তো উনি দেখছে যে ওই ঘরেও কিন্তু একটা খাট ছিল, ছোটো খাট, যখনই বাড়ির কেউ আসতো, বিশেষত এই সুনিতা এবং ওর মা বাবারা যখন যেত তখন ওরা ওই ঘরটাতেই থাকতো। তো দেখছে যে সমস্ত কিছু ঠিক আছে, এক্সেপ্ট
মানে ওই ওই যে ঘরটা ছিল সেই ঘরে একটা খাট ছিল, সেই খাটের উপরে যে চাদরটা ছিল সেই চাদরটাকে মনে হচ্ছে যেন মানে কেউ খাটের উপরে উঠে খুব জোর হাত দিয়ে বা পা দিয়ে চাদরটাকে খুব মানে যেভাবে টান টান করে পাতা ছিল সেই ব্যাপারটা নেই, পুরো কুঁচকে কুঁচকে আছে চারিদিকে। অ্যাজ কেউ খাটের উপর অনেকক্ষণ বসেছে, লাফালাফি করেছে, সেরকম করলে যেরকম হয় ঠিক সেই জিনিসটা উনি দেখেন। এবং এই জিনিসটা যখন উনি দেখেন তখন কিন্তু ওনার প্রচণ্ড ভয় লাগে এবং উনি বুঝতে পারেন যে ঘরে তো তার মানে কেউ না কেউ তো আছে। তো উনি ওটা আর কিছু না মানে দেখে ওনার প্রচণ্ড ভয় লাগে, উনি দরজাটাকে টেনে নেন এবং দরজাটাকে টেনে বাইরে থেকে আটকে উনি সোজা ঘর থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে এই দিদি কি করে, ওদের যে একটা আত্মীয় থাকতো 3-4টে বাড়ি পর, সে আত্মীয়র বাড়িতে চলে যায় এবং গিয়ে তো সেখানে যথারীতি বলেছে যে আমার ঘরে মনে হচ্ছে চোর ঢুকেছে, আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছি, আমি জানি না কি হচ্ছে, তবে আমি শুধু এটুকু দেখেছি আমার ঘরের যে চাদরটা ছিল সেই চাদরটা এরকম হয়ে আছে, মানে তার মানে কেউ নিশ্চয়ই ঢুকে আছে এখনো। তো সেই তার আত্মীয়র বাড়ি থেকে তো 2-3 জন ছিল, তারা তো সবাই দৌড়তে দৌড়তে এসছে, আরও পাড়ার কয়েকজনও এসছে। এসে যখন ওই ঘরে ঢোকা হয় তখন দেখছে যে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওই দিদি যখন ঘর থেকে বেরোচ্ছিল তখন কিন্তু উনি ওনার যে বেডরুমটা ছিল সেই বেডরুমটাকে উনি লক করেছিলেন, মানে লক করে উনি একদম চাবি নিয়ে নিয়েছিলেন, প্লাস ওই বাড়িটার যে মেন যে গেটটা সেটাও কিন্তু উনি বন্ধ করে দিয়েছিলেন। তো এবার যখন ওই গেটটা খুলে আস্তে আস্তে ঢোকা হচ্ছে ভিতরে, স্পেশালি যখন ওই ঘরটা ঢোকা হয়, তো এই সুনিতার দিদি একদম 100% শিওর ছিল যে চোরটাকে ধরা যাবে, কারণ উনি বাইরে থেকে সব আটকে দিয়েছেন। চোরের পক্ষে মানে গেট মানে দরজা দিয়ে ছাড়া সে বেরোবে কোথা, তার পক্ষে জানলায় গ্রিল রয়েছে, ফলে জানলা দিয়ে বেরোনো সম্ভব নয়, তাকে যদি বেরোতে হয় তাহলে তাকে দরজা দিয়েই বেরোতে হবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে পুরো বাড়ি খোঁজা হয়ে গেল, কোথাও কোনো চোর পাওয়া গেল না, কিন্তু খাটের চাদরটা যেরকম অগোছালো করা ছিল ঠিক সেরকমই অগোছালো ছিল। এবং তারপরে সুনিতাদিকে বলছে যে তুমি তোমার গয়নাগাটি যেটুকু যা আছে টাকা পয়সা সেগুলো চেক করো, দেখো ঠিকঠাক মতো আছে কি না। তো উনি এটা শুনে তন্ন তন্ন করে খোঁজে এবং খোঁজার পরে উনি যেটা বুঝতে পারেন যে সমস্ত কিছু জায়গাতেই রয়েছে, কোনো জিনিস এদিক থেকে ওদিক হয়নি, কোনো টাকা পয়সা চুরি যায়নি, কোনো গয়নাগাটি চুরি যায়নি, কোনো দামি জিনিস চুরি যায়নি। তো এই বিষয়টা যখন মোটামুটি প্রকাশ্যে আসে যে কোনো কিছু চুরিও যায়নি, কোনো চোরকেও পাওয়া গেল না, তো তখন সবাই বলে যে তুমি তো একা একা থাকো, হয়তো তুমি কোনো কিছু দেখে ভয় পেয়েছো বা কোনো একটা শব্দ হয়তো হঠাৎ করে তোমার মনে হয়েছে যে পাশ থেকে হয়তো হয়েছে বা রাস্তায় হয়েছে, তুমি ভেবেছো তোমার ঘরে হয়েছে, তুমি একা থাকো তাই হয়তো তোমার এগুলো মানে হ্যালুসিনেশন হচ্ছে, এটাই ওনাকে বলা হয়। আর তখন মানে সুনিতার দিদি ভাবছে মনে মনে যে তাহলে মানে বিছানার চাদরটা এরকম কী করে হলো, আমি তো ওই বিছানায় কিছু করিইনি। তো তখন উনি ভাবছেন হয়তো হাওয়া লেগেছে বা কখনো হয়তো কোনো কিছু নিতে গিয়ে জায়গাটা হয়তো কুঁচকে গেছিলো, এটার উনি সঠিক কিন্তু কোনো তত্ত্ব বলুন বা উনি কিছুই পান না। তো যাই হোক, তো তারপরে যে যার বাড়িতে চলে যায়। তো সে তখন কিন্তু ওর দিদিও মনে করে যে আচ্ছা ঠিক আছে, এটা আমারই হয়তো ভুল ছিল, আমি হয়তো একটু বেশি ঘাবড়ে গেছি, আমি একা থাকি, সারাক্ষণ কাজ করি। উনি ভাবে যে এটা সম্পূর্ণভাবে ওনারই নিজের মনের ভুল হবে। এরপর যে জিনিসটা ঘটে সেটা ছিল প্রচণ্ড একটা মারাত্মক ব্যাপার। আচ্ছা, এই ঘটনাটা ঘটার পর থেকে এই দিদি কি করতো, উনি মানে ওনার একদম বাইরের যে গেটটা ছিল সেই গেটের ওখানে একটা আলো ছিল, সেই আলোটাকে উনি সারা রাত জ্বালিয়ে রাখতেন, মানে ওই 8টা 8:30 থেকে উনি জ্বালিয়ে দিতেন, পুরো সারা রাত জ্বলতো, সকালবেলা উঠে আবার উনি বন্ধ করতেন। আর উনি যেটা করতেন, ওনার সামনের দিকের যে বারান্দা মতো ছিল বাড়ির, সেখানে একটা আলো সারা রাত জ্বালিয়ে রাখতেন, প্লাস ওনার রুমের যে পাশে যে রুমটা ছিল সেই রুমেরও উনি আলো সারাক্ষণ জ্বালিয়ে রাখতেন। আর উনি নিজে তো 1টা 1:30 অবধি জাগতেন, কারণ ওনাকে কাজ করতে হতো। তো সেদিন উনি এরকমভাবে কাজ করছেন। এবার দেখবেন যারা এই ধরনের শাড়ির উপরে পেন্টিং করে বা ব্যাগের উপরে পেন্টিং করে তারা কিন্তু খুব ফেব্রিক ইউজ করে, বিভিন্ন ধরনের ফেব্রিক ইউজ করে, মানে আপনারা জানেনই যে তুলি লাগে রং করতে, তো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের তুলি রাখা ছিল, রং রাখা ছিল, ফেব্রিক রাখা ছিল, সমস্ত কিছু কিন্তু একটা বিশাল ওনার বক্স মতো একটা সেট আপ ছিল, তো সেই সেট আপেই থাকতো। যেহেতু উনি রং নিয়ে কাজ করছিলেন, বেশ অনেকটা বড় কাজ নিয়ে একসাথে বসেছিলেন, তো সেই জন্য উনি ওনার ঘরের যে মেঝে ছিল সেই মেঝের উপরে উনি বসে কাজগুলো করছিলেন। এইরকমভাবে যখন উনি বসে কাজ করছেন ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ওই দিদির মনে হয়
মানে দেখুন, আপনি হয়তো একটা ঘরের মধ্যে মাটিতে মেঝেতে বসে কোনো কাজ করছেন, খুব মন দিয়ে কাজ করছেন। এবার আপনার সামনে যদি কেউ হেঁটে গিয়ে ঠিক আপনার পাশে যে খাটটা রয়েছে সেই খাটের উপর এসে যদি বসে, তাহলে কিন্তু আপনি যদিও মাথা নিচু করে কাজ করুন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কেউ একজন ঢুকে আপনার সামনে যে খাটটা রয়েছে সেই খাটে এসে বসেছে। নিশ্চয়ই বুঝতে পারবেন। সুনিতার দিদির সাথেও কিন্তু সেম জিনিসটা হয়। উনি পরিষ্কার বুঝতে পারেন যে কেউ একজন ওনার পাশ দিয়ে হেঁটে গেল এবং হেঁটে গিয়ে সে কিন্তু ওনার ঘরের পাশে, ওনার পাশে যে খাটটা রয়েছে সেই খাটের উপরে গিয়ে বসেছে অথবা শুয়েছে। এবার সঙ্গে সঙ্গে উনি উঠে পড়ে দেখছে চারিদিকে, ঘরের চারিদিকে। উনি দেখছেন খাটে কেউ নেই, কোনো দিকে কেউ নেই। আর তখন সময় কিন্তু খুব বিশাল রাত নয়, তখন সময় হয়েছে মাত্র 10:30 রাত। তো উনি ভাবলেন যে ঠিক আছে, যখন উঠেই পড়লাম কাজ থেকে, উনি ডিনার করেই কাজগুলো করছিলেন, তো উনি একবার পুরো ওই সামনের বারান্দাটা, বাইরের গেট, অন্য পাশের যে ঘর, সমস্ত ঘরটা উনি একবার করে ঘুরে চক্কর লাগিয়ে আসেন। তো উনি দেখছেন সব কিছু ঠিক আছে। এবার সেই দিন ওনার একটুখানি কাজের প্রেশার ছিল, কারণ পরের দিন ওনার হাজব্যান্ড আসবে, 2 দিন থাকবে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমার কাছে যা যা কাজ আছে সব কাজগুলো আমি কমপ্লিট করে নিই। তো উনি আবার কাজে বসে কাজ করছেন। ঠিক এমন সময় ওনার না মানে রান্নাঘর থেকে খুব বিশাল একটা কিছু জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ আসে। বাসনপত্র আরও বিভিন্ন যা যা জিনিস থাকে রান্নাঘর, সেগুলো পড়ে যাওয়ার আওয়াজ আসে এবং সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উনি আওয়াজটা পান। যেই মুহূর্তে উনি আওয়াজটা পান, উনি সঙ্গে সঙ্গে ওই তুলি রেখে উনি রান্নাঘরের দিকে ছুটে যান। ছুটে গিয়ে উনি যেটা দেখেন সেটা হচ্ছে একটা মারাত্মক বিষয়। ছুটে যাওয়ার পরে উনি দেখছেন যে উনি কিছু খাবার এনে রেখেছিলেন। মানে বাড়িতে উনি একা থাকলে তো খাওয়া দাওয়া করতে হয়, প্লাস আমি বললাম যে পরের দিন ওনার হাজব্যান্ড আসার কথা, তো উনি মিষ্টি এনে রেখেছিলেন যে সকালবেলা লুচি, উনি সকাল সকাল ঢুকে পড়বে, তো লুচি, আলুর তরকারি, মিষ্টি এগুলো খাওয়া হবে। তো উনি দেখছেন যে মিষ্টিটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেই মিষ্টির পুরো ভাঁড়টা, একটা রসগোল্লার যে ভাঁড় ছিল সেই মাটির ভাঁড়টা সমেত রসগোল্লাটা মাটির মধ্যে ঠাস করে পড়ে রয়েছে এবং মিষ্টিগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছে। তো এটা দেখে না ওনার খুব অবাক লাগে যে কুকুর বিড়াল ঘরে ঢুকবে সেরকম প্রভিন্স নেই। আর যদি কোনো কিছু ঘরে ঢুকেও থাকতো এই ধরনের প্রাণী, তাদের পক্ষে ফ্রিজ খুলে মাছ ছিল ফ্রিজে, আরও অনেক কিছু ছিল, সেসব কিছু না করে হঠাৎ করে কেউ মিষ্টিটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো ওনার না খুব অদ্ভুত লাগে যে কী রকম এর বাড়িটা আসার পর থেকে ওনার সাথে এরকম আরও বেশি করে ঘটছে। আরও একটা যে জিনিস ওই দিদি লক্ষ্য করেন, যে এই বাড়িটায় ওনার শ্বশুরবাড়িতে যখন ছিল সেখানে একটা অশান্তির আবহের মধ্যে উনি ছিলেন, সেটা একটা অন্য রকমের খারাপ লাগা ছিলই। বাট এই বাড়িতে আসার পরেও কিন্তু একটা জিনিস উনি বুঝতে পারছিলেন ওই দিদি, যে এক মুহূর্তের জন্য উনি যেন মানসিকভাবে শান্তি পাচ্ছেন না। কোথাও না কোথাও কিছু না কিছু ওনার মাথার মধ্যে ঘুরছে, কিছু না কিছু ঘটনা ঘটছে যেটার ফলে ওনার মানসিক শান্তি প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে। আর এই বাড়িটায় আসার পরে আরও বেশি করে যেন ওনার মনে হচ্ছে যে খুব একা লাগছে ওনার, কখনো খুব খারাপ লাগছে, কখনো ওনার খুব কান্না পাচ্ছে, কোনো কারণ নেই, হঠাৎ শুধুই কান্না পাচ্ছে। এইরকম কিন্তু ইমোশনাল ব্রেকডাউন মাঝে মধ্যে কিন্তু ওনার সাথে হচ্ছিল। যাই হোক, তো এভাবে যখন ওই মিষ্টিটাকে উনি পড়ে থাকতে দেখেন, উনি ভাবলেন যে এটা তো খুব একটা স্বাভাবিক বিষয় হতে পারে না। তো উনি মিষ্টিটাকে কুড়িয়ে, ভাঁড়টাও ভেঙে গেছিলো, মাটির ভাঁড়, তো সমস্ত কিছু উনি ফেলে ঠেলে দিলেন। দেওয়ার পরে ওনার কেন জানি না মনে হলো যে পুরো বাড়িটার মধ্যে একটা প্রচণ্ডভাবে তীব্র আষ্টে গন্ধ বেরোচ্ছে। প্রচণ্ড একটা দুর্গন্ধ টাইপের, কখনো আষ্টে গন্ধ মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে মাছ মাংস পচে গেলে যেরকম টাইপের একটা গন্ধ বেরোয় সেরকম একটা গন্ধ। আর এই বিষয়টা যখন উনি বুঝতে পারেন, ঠিক সেই দিন সেই মুহূর্ত থেকে ওর দিদির প্রচণ্ড রকমভাবে কাঁধে ব্যথা করতে থাকে, কাঁধের দিকটা খুব ব্যথা করতে থাকে হঠাৎ করেই। তো উনি ভাবেন যে উনি হয়তো এই সমস্ত আঁকা ঠাকার কাজ করেন, পেন্টিংয়ের কাজ করেন, তো সেই জন্য হয়তো একই পশ্চারে যে আমরা অনেকক্ষণ থাকি একটুখানি ব্যথা ট্যাথা করে, তো উনি ভাবেন যে হয়তো সেই জন্য ব্যথাটা করছে। যাই হোক, তো ঘরে তো প্রচণ্ড বাজে রকমভাবে গন্ধ বেরোচ্ছে, তো উনি কী করেন, একটা ধূপকাঠি এনে জ্বালিয়ে দেন। এবার যে ঘটনাটা ঘটলো, যেই মুহূর্তে উনি ধূপকাঠিটা এনে জ্বালানোর চেষ্টা করলেন, উনি প্রথমে লাইটারের আগুনের সাহায্যে ধূপকাঠিটা ধরানোর চেষ্টা করলেন, ধরলো না, 4-5 বার ট্রাই করলেন, ধরলো না। তো তারপর উনি দেশলাই দিয়ে জ্বালানোর চেষ্টা করলেন, সেটাও কিছু হলো না, তো রেখে দিলেন।
রেখে দেওয়ার পর উনি আরও একটা অন্য একটা মানে ধূপকাঠি, একটা অন্য একটা ধূপকাঠি, উনি ভেবেছেন যে ওই ধূপকাঠিটা কোনো প্রবলেম আছে, হয়তো জল টল কোনোভাবে লেগেছিল, তো উনি আর একটা ধূপকাঠি নিয়ে আসেন। এবার সেই ধূপকাঠিটাও যখন উনি জ্বালানোর চেষ্টা করছেন, উনি খেয়াল করেন যে সেই ধূপকাঠিটাও জ্বলছে না। তো ওনার ভারী অবাক লাগে যে কী হচ্ছে, মানে প্রচণ্ড বিরক্ত লেগে যায়। তো উনি তখন কী করেছেন, উনি গ্যাসটা জ্বালান এবং গ্যাসে জ্বালানোর পরে জানেন বার্নার থেকে যে আগুন বেরোয়, তো ওই সেই আগুনের সামনে উনি দুটো ধূপকাঠিকেই ধরেন এবং উনি যেটা বলেছেন, মানে যেটা সুনিতা লিখেছে, যে প্রায় 3-4 মিনিট ওইরকম গ্যাসের বার্নারের আগুনে ধরে থাকার পরে কিন্তু আলটিমেটলি ধূপকাঠিটা জ্বলে। উনি ভাবছেন যে কী ব্যাপার, ধূপকাঠিটা এবার জ্বলতে চাইছিল না কেন, আর ঘরের মধ্যে তীব্র বাজে গন্ধ, আর ঠিক সেই সাথে মানে পাল্লা দিয়ে ওনার কাঁধে ব্যথা করছে। কেন করছে, কী জন্য করছে, উনি কিছুই জানেন না। যাই হোক, তো এটা গেল। সেদিন কোনো রকমে উনি শুয়ে ঠুয়ে উঠলেন এবং সেদিন থেকে ওনার কাঁধে খুব ব্যথা করছে। ওনার হাজব্যান্ড এসছে, তো হাজব্যান্ড আসার পরে ওনার হাজব্যান্ডকে কিছু কিছু কথা উনি বলেছিলেন। তো সেদিনও উনি বলছে যে দেখো এরকম আমি কালকে মিষ্টি এনে রেখেছিলাম, তো মিষ্টিটা এভাবে পড়ে গেছে। তো ওনার হাজব্যান্ড বলছে হয়তো দেখো গে যাও ঘরে বিড়াল ঢুকেছিল বা বড় ইঁদুর ঢুকলেও অনেক সময় এটা এরকম করে। তো উনি ওই দিদি ভাবছে যে এটা কী করে সম্ভব, বিড়াল মানে মিষ্টি ফেলে দেবে, এটা কী করে হয়, তার মধ্যে ফ্রিজের মধ্যে ছিল, এটা তো ইম্পসিবল। যাই হোক, তো ব্যাপারটা নিয়ে আর উনি অতটা চিন্তা করেন না, কিন্তু সেদিন থেকে কিন্তু ওনার শরীর রীতিমতো খারাপ লাগতে থাকে, কারণ কাঁধে ব্যথাটা প্রচণ্ড বেড়ে যায়। ওনার হাজব্যান্ডকে উনি বলেন, তো বলার পরে ওনার হাজব্যান্ড বলছেন যে ঠিক আছে তুমি তো কাজকর্ম করছো, তুমি একটুখানি হালকা ব্যায়াম ঠ্যাম করো, আর পারলে কিছুদিন কাজটা বন্ধ রাখো। তো তারপরে উনি ভাবলেন যে সত্যি আমার কাঁধে ব্যথাটা তো প্রচণ্ডভাবে হচ্ছে। তো উনি ওই অর্ডারগুলো কোনোরকমভাবে কমপ্লিট করে উনি ভাবলেন যে আমি 15 দিন কোনো অর্ডার আমি নেব না, আমি বাড়িতেই থাকবো। তো উনি 15 দিনের জন্য ভাবলেন যে অর্ডার নেবে না। এবার সেই 15 দিন ছিল মানে পরের মাসের 15 দিন, যেহেতু এই অর্ডারগুলো আগে থেকে থাকে, তো উনি ভাবলেন যে পরের মাসের 15 দিন আমি অর্ডার কিছু নেব না। তো সেই 15 দিন আমি মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ ঠিক করলেন যে ওনারা কোথাও ঘুরতে যাবে, আর ঘুরতে যাওয়ার পরে বাকি যে দিন কটা থাকবে সে দিন কটা এই ওর দিদি ভাবে যে বাপের বাড়িতে এসে কাটাবে। তো সেরকমই প্ল্যান হয়। আচ্ছা, এখানে একটা কথা এবার বলে রাখি, সেটা হচ্ছে যে যখন ওনার হাজব্যান্ড বাড়িতে এসেছিল সে কদিন কিন্তু মানে ওই তীব্র দুর্গন্ধ বা কিছু একটা জিনিসপত্র পড়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটেনি। এর বদলে মানে একটা সম্পূর্ণ অন্য রকম জিনিস কিন্তু ওই দুটো দিন এই সুনিতা দিদির সাথে ঘটে। সেটা হচ্ছে যে ওনারা মোটামুটি সন্ধেবেলা হয়তো আশেপাশে কোথাও ঘুরতে গেছিলো, মোটামুটি 8টা-9টা নাগাদ বাড়িতে চলে এসছে। বাড়িতে চলে আসার পরে কন্টিনিউয়াস মানে এই সুনিতার দিদি এবং তার হাজবেন্ড দুজনেই বুঝতে পারে যে ছাদের মধ্যে প্রচণ্ড ধূপধাপ আওয়াজ হচ্ছে। এবার প্রথম যখন আওয়াজটা হয় তো ওনার হাজবেন্ড ভেবেছে হয়তো যে এমনি হয়তো আওয়াজটা হয়েছে, কোনো একটা কারণে হয়ে থাকতে পারে, তো ভেবেছে ঠিক আছে আর হয়তো হবে না। এবার যখন ওনারা ডিনার করছেন মানে 9:30-10টা বাজে, তো তখন আবার ওরকম ধূপধাপ আওয়াজ হয়। তো তখন ওনার হাজব্যান্ড বলছে না এটা তো ঠিক কথা নয়, শুধু শুধু এবার উপরে আওয়াজ হবে কেন, এবারে আওয়াজটা আরও বেশি করে হলো, স্পষ্টভাবে শুনলাম। তো উনি সঙ্গে সঙ্গে হাতে একটা লাঠি আর একটা টর্চ নিয়ে উনি ছাদে যান। এবার উনি ভাবছিলেন যে ছাদে গিয়ে হয়তো দেখবে কোনো চোর এসছে বা কিছু একটা এরকম, কিন্তু উনি কিছুই দেখতে পায় না। তো তখন উনি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চলে আসেন, ছাদ থেকে দাঁড়িয়ে, তো উনি তখন ভাবতে চাইছে তাহলে কি কোনো বাদর ঠাদর, দেখবেন বাদরও যখন আসে অনেকগুলো বাদর একসাথে আসে, তার মধ্যে ছাদে বা এরকম যখন তারা ছাদের উপরে বা মানে জানলা দরজার পাশ দিয়ে তখন আওয়াজ হয় কিন্তু। তো ভেবেছে হয়তো সেরকমই কোনো ঘটনা ঘটছে, উনি কিছু বুঝতে পারে না। তো ভাবলো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, ওটা শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে যে জিনিসটা হয় সেইটা মানে হচ্ছে মারাত্মক একটা বিষয়। সেটা হচ্ছে আমি বললাম যে এখানে সুনিতা ইমেলে লিখেছে যে ওর দিদির নামটা রিভিল করতে চায় না। তো ও দিদির যে নামটা ছিল সেই নামটা ধরে নাকি ও দিদি শুনতে পায় যে কেউ একজন কন্টিনিউয়াসলি ওনাকে ডাকছে। তো প্রথম যে ডাকটা দিয়েছিল সেই ডাকটার গলাটা ছিল আবার এই দিদির মায়ের মতো, মানে ওনার মা ওনাকে যেভাবে ডাকে, যেভাবে আর কি তার ভয়েস যেরকম, ঠিক সেরকম ভয়েসে মনে হচ্ছে ওনার মাই ওনাকে ডাকছে, ওনার নাম ধরে ডাকছে। তো প্রথমবার যখন উনি শোনেন ওই দিদি ওনার নাম ধরে ডাকটা শোনেন, উনি ইগনোর করেন যে আমাকে এখানে এখন এত রাতে কে ডাকবে, এটা তো সম্ভব নয়। কিন্তু এর কিছুক্ষণ পর থেকে
মনে হয় যেন মানে ওই দিদি বুঝতে পারে যে দিদির মা দিদিকে ডাকছে। তো উনি তো হঠাৎ করে উঠে পড়ে ভেবেছে হয়তো মা কোনো কারণে এসছে। তো উনি উঠে দরজা খুলে বাইরে দাঁড়িয়ে গেছে, দেখছে কোথাও কেউ নেই। ওনার হাজবেন্ড এসছে, ওনার হাজবেন্ড আসার পরে বলছে তুমি এভাবে উঠে এভাবে রাতের বেলা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? তো তখন ওই দিদি বলছে যে না আমি শুনলাম আমার মা আমাকে ডাকলো। তখন উনি বলছে তোমার মা এত রাতে কেন তোমাকে সেভাবে ডাকবে? তো দিদি বলছে না আমি শুনেছি 3-4 বার আমাকে ডেকেছে। তো তখন ওই জামাইবাবু বলছে যে ঠিক আছে তুমি তুমি যখন বলছো যে তোমাকে ডেকেছে তুমি তাহলে কল করে নাও, তুমি এভাবে বাইরে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছো কেন? তো যাই হোক, তো অত রাতে আবার দিদি ফোন করে তার বাড়িতে তার মায়ের সাথে কথা। তো তার মা বলছে না আমি কেন তোকে ডাকতে যাব, আর আমার যদি তোকে কিছু বলার হতো আমি তোকে ফোনেই বলতাম, আর আমি এলে নিশ্চয়ই এই সময় আসবো না খুব এমার্জেন্সি ছাড়া, কিন্তু এরকম আমি তোকে ডাকিনি। তো যখন ওই দিদি শুনলেন যে ওনার মা ওনাকে আদৌ ডাকেনি, ওনার না খুব মানে ভয় লাগলো বিষয়টা, যে তাহলে আমাকে কে ডাকছিল, আমি তো ডাকটা শুনেছি। আবার ওই দিদি যখন ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করছে যে আমাকে যে এত ডাকছিল তুমি শোনোনি, হাজবেন্ড বলছে না আমি শুনিনি, তোমাকে কেন কেউ ডাকতে যাবে। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে চললো মানে দুটো দিনই, মানে যে দুদিন ওনার হাজবেন্ড এখানে এসছিল সেই দুটো দিনই ওনার সবসময় মনে হতে থাকে ওই দিদির যে দিদিকে কেউ ডাকছে। কখনো ওনার মনে হচ্ছে খাটের নিচে কেউ বসে আছে সেখান থেকে কেউ ডাকছে, কখনো ওনার মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ ওনাকে ডাকছে, কখনো মনে হচ্ছে ওই ডাকার আওয়াজ উনি ছাদের দিক থেকে পাচ্ছেন। এবার দেখুন এই জিনিসগুলো যার সাথে হয় সে কিন্তু মেন্টালি প্রচণ্ড ডিস্টার্বড হয়ে যায়, কারণ সে জানে যে সে ভুল শুনছে না। আবার সে যখন তার পাশের লোককে জিজ্ঞেস করছে, তার হাজবেন্ডকে যখন জিজ্ঞেস করছে যে আমাকে এভাবে ডাকছিল তুমি তো শুনতে পেয়েছো, তখন সে বলছে না আমি কিছুই শুনিনি। এই ব্যাপারটা কতখানি অকওয়ার্ড বুঝতেই পারছেন। তো দিদি না এই সমস্ত বিষয়টাকে নিয়ে উনি প্রচণ্ড টেনসড হয়ে পড়েন, ওনার শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, তো পরের দিন ওনার হাজবেন্ড তো বলে যে ঠিক আছে তাহলে তুমি কি আমার সাথে যাবে, তাহলে আমি 2-3 দিন আমরা হোটেলে থাকবো, তারপর আমি একটা ঘরের ব্যবস্থা করবো, তুমি এখানে এভাবে থেকো না। তো দিদি বলে না আমার কাছে বেশ কিছু অর্ডার আছে, আমি তো অলরেডি 15 দিন ছুটি নিয়েছি, কিন্তু আমারও 2-3টে অর্ডার এখনও আমার কাছে আছে, ওই 2-3টে আমাকে অর্ডার ডেলিভারি করতে হবে। বলে যে আমি ঠিক আছে, আমার যদি সেরকম মনে হয় আমি মাকে ডেকে নেব। তো ওনার হাজবেন্ড চলে যায় কাজে। পরে মানে ওনার হাজবেন্ড যেদিন চলে গেল সেদিন সকাল থেকে হচ্ছে ঘটনা। তো দিদির যেহেতু শরীরটা ভালো ছিল না, তো ওই হাজবেন্ড যিনি এসেছিলেন মানে দিদির যিনি হাজবেন্ড তিনি কিন্তু সমস্ত বাজার দোকান সমস্ত কিছু করে দিয়েছিলেন। এবং ওই দিদির হাজবেন্ড তার মানে দিদির মায়ের সাথেও কথা বলেছিল যে ওর শরীরটা ভালো নেই, ওকে আমি বলেছিলাম যে আপনার ওখানেই চলে যাক, কিন্তু ও যখন যেতে চাইছে না, ওর কিন্তু কাজটা হয়ে গেলেই ও চলে যাবে। মানে ওনার সাথে দিদির মায়েরও কথা হয়েছিল। এবার দিদি নিজের মনে কাজ করছে, যে ভাবছে যে ঠিক আছে কাজটা শেষ করে তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। সকালবেলা, কিন্তু এটা কিন্তু কোনো রাতও নয় সন্ধেও নয় কিছু না, একদম সকালবেলা 10:30-11টা বাজে। দিদির হাজবেন্ড জাস্ট বেরিয়েছে, আধা ঘন্টা হয়েছে। এমন সময় দিদি বাড়িতে কলিং বেলটা বেজে ওঠে। কলিং বেলটা বেজেছে এবং দিদি যথারীতি দরজাটা খুলেছে। তো দরজাটা খোলার পরে দিদি দেখছে দিদির হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে বাইরে। তো দিদি তো খুব অবাক হয়ে গেছে, বলছে তুমি তো এইমাত্র বেরিয়ে গেলে, তুমি আবার ফিরে এলে কেন? তো তখন ওই দিদির হাজবেন্ড বলছে যে আর বলো না, আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইল নিতে ভুলে গেছি, তো আমি আর ভিতরে ঢুকবো না, আবার আমাকে জুতো টুতো খুলতে হবে, তুমি একটুখানি আমাকে ফাইলটা দাও তো, ঘরের অমুক জায়গায় অমুকখানে আমি রেখেছি। তো দিদি মানে নিতে গেছে ফাইলটা, বলছে ঠিক আছে তাই তুমি দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। তো গেছে ভিতরে। ভিতরে গিয়ে যেখানে আর কি দিদির হাজবেন্ড বললো যে অমুক জায়গায় আমি ফাইলটা রেখেছি, তো সেখানে না দেখছে যে প্রচুর প্রচুর কাগজপত্র, মানে প্রচুর আর কি কাগজ রয়েছে ওনাদেরই আর কি অফিসিয়াল কাগজ, আর এমনি দিদি যেহেতু প্রচুর পেন্টিং করতেন তো প্রচুর এমনি লুজ পেপারে উনি কিছু কিছু ডেমো পেন্টিং করে রাখতেন। তো ওখানে থেকে উনি তো কোনো ফাইল খুঁজে পাচ্ছে না। এবার দিদি ওখান থেকে মানে চিৎকার করে করে বলছে যে আমি কিন্তু ফাইল পাচ্ছি না, তুমি বললে এখানে ফাইল রেখেছো, ওখানে কিন্তু কোনো ফাইল নেই, এরকম করে বলছে। আর দিদি তো প্রচুর খুঁজছে, আর দিদির হাজবেন্ড বাইরে থেকে বলছে না আমি ওখানেই ফাইলটা রেখেছি, তুমি খোঁজো ঠিক পাবে। এবারে দিদি খুঁজছে 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 খুঁজছে, দিদির হাজবেন্ড তাড়া দিচ্ছে, বলছে তুমি তাড়াতাড়ি খোঁজো, আমাকে কিন্তু এক্ষুনি যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর দিদি এদিকে পাগলের মতো খুঁজছে। এবার ওখানে না দিদির মানে যে বেডটা ছিল ওর পাশে একটা টেবিল ছিল, তো সেই টেবিলের ওখানটাও দিদি ভাবলো যে আমি এখানটা তো একটুখানি খুঁজে নিই। এবার ওইখানে দিদি এত মন দিয়ে খুঁজছে, মানে শুধু খোঁজার দিকে ওনার মন। এবার ওই টেবিলটার মধ্যে না প্রচুর কিছু একসাথে থাকতো, প্রচুর পেপার সমস্ত কিছু।
তো খুঁজতে খুঁজতে হঠাৎ করেই কিছু একটা শার্প জিনিসে দিদির হাতটা প্রচণ্ড মানে একদম ফালা করে কেটে যায়। আর দিদি তো পুরো আঁতকে উঠেছে, এত জোর মানে এত স্পিডে কেটে গেছে, আর খুব মানে ডিপ করে কেটেছিল। আর সঙ্গে সঙ্গে দিদির হাত থেকে পুরো ঝরঝর করে রক্ত পড়ছে। তো দিদি তো তখন ওখান থেকে মানে কি করবে, আর খুঁজতেও পাচ্ছে না, খুব জ্বালা করছে। তো দিদি ওখান থেকে চিৎকার করে করে বলছে যে আমি কিন্তু তোমার ফাইল পাচ্ছি না, তুমি একবার জুতোটা খুলে ঘরে এসো, তুমি নিজে এসে খুঁজে যাও। এরকম করে যখন 2-3 বার দিদি চিৎকার করে হাজব্যান্ডকে ডাকছে এবং খুব ব্যথায় পুরো কাতর হয়ে গেছে, হাত থেকে রক্ত পড়ছে গল গল করে, তো তখন দিদি মানে আর ওনার হাজব্যান্ডের কোনো সাড়া পাচ্ছে না। তো উনি তো হাতটা চেপে কোনো রকমে মানে তারপরেও উনি খোঁজার চেষ্টা করছিলেন, চোখ দিয়ে দেখার চেষ্টা করেছিলেন যে কোথায় ফাইলটা আছে, কিন্তু উনি কিছুতেই খুঁজে পাচ্ছে না। তো তারপরে যখন দিদি দেখছে যে ওনার হাজব্যান্ড কোনো সাড়া দিচ্ছে না, তো উনি তখন আবার ঘর থেকে বেরিয়ে উনি বাইরের দিকের বারান্দাটায় এসছেন। এসে উনি দেখছেন যে ওনার হাজব্যান্ড কোথাও নেই, দরজাটা খোলা। তো উনি ভাবলেন কি হলো, হাজব্যান্ড কি চলে গেল নাকি তাহলে। ও এসেছিল আমার থেকে ফাইল চাইলো, মানে আমি দেরি করতে দিলাম বলে আমাকে না বলে বেরিয়ে চলে গেল, ও ফাইলটা নিলও না। তারপরে ভাবছি যে আরে ফাইলও নেবে কী করে, ফাইল তো নিশ্চয়ই ও ঘরে আনেইনি। তো এটা নিয়ে না ওই দিদির খুব মাথা গরম হয়ে যায় যে আমার একে হাতটা কেটে গেছে, আমি ওকে এতবার করে ডাকলাম। তো দিদি তখন কি করবে, হাতটা ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে তো উনি একটু মলম লাগিয়েছে। তো মলম লাগিয়ে উনি মানে দিদি তো খুব রেগে গেছে, তো রেগে গিয়ে ভাবছে যে আমি ওকে ডাকলাম, ও একবার বলে যাওয়ার সময় ওকে বলে তো যেতে পারতো যে ঠিক আছে আমি ফাইল খুঁজে পাচ্ছ না, ইটস ওকে, আমি অফিসে যাচ্ছি। তো দিদি একদম রেগে মেগে জামাইবাবুকে ফোন করেছে। ফোন করে তো প্রচুর কথা বলেছে যে তুমি বাড়িতে এলে, তুমি আমাকে একটা ফাইল খুঁজতে বললে, আমি তো খুঁজছিলাম, তোমার ফাইল খুঁজতে খুঁজতে আমার হাত কেটে গেল। কিন্তু আমি যখন তোমাকে এতবার করে ডাকলাম, আমি যখন তোমার কোনো সাড়া নাড়া পাচ্ছি না, তখন আমি বাইরে গিয়ে বুঝলাম যে তুমি বেরিয়ে গেছো। কিন্তু তুমি আমাকে একবারও বলে গেলে না, এটা তুমি ঠিক করলে না। তো এই কথাগুলো দিদি যখন ওনার হাজবেন্ডকে বললেন, ওনার হাজবেন্ড তো অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, তুমি আমাকে এত কথা কেন বলছো, আমি তো অফিসের থেকে জাস্ট বেরিয়েই গেলাম বাড়ি থেকে, আমি তো কোনো ফাইল চাইতে ঘরে আসিনি আধা ঘন্টা পরে, তুমি সব কী বলছো। তখন না মানে দিদি পুরো আকাশ থেকে পড়ছে যেটা কি করে সম্ভব। তো দিদি বলছে তুমি তো আধা ঘন্টা 40 মিনিটের মাথায় বাড়ি এলে, এসে আমাকে বললে আমাকে আবার জুতো খুলতে হবে, তুমি গিয়ে ঘর থেকে আমায় ফাইলটা দাও। তো ওনার হাজবেন্ডও কিছু বুঝতে পারছে না, দিদিও কিছু বুঝতে পারছে না যে কী ব্যাপারটা ঘটছে। আর একটা কথা বলি, এটা কিন্তু কোনো রাত দুপুরের ঘটনা, এটা কিন্তু একদম দিনের বেলার ঘটনা। তো দিদি ভাবছে যে এতটা ভুল আমি কি করে করলাম, মানে এতটা ভুল আমি কি করে দেখলাম, আমার সাথে মানুষটার কথা হলো, আমার হাজবেন্ডকে আমি চিনতে পারলাম না। তো এই পুরো বিষয়টা না দিদি প্রচণ্ড কনফিউজড হয়ে গেল। আর ঠিক ততটাই টেনশনে কিন্তু মানে দিদির যে হাজবেন্ড সেও পড়লো যে ব্যাপারটা কি হলো। ও আমার মানে ও বলছে ও আমাকে দেখেছে, আমাকে ফোন করে বলছে, কিন্তু আমি তো যাইনি, আমার বদলে ও কাকে দেখলো, কে ওর থেকে ফাইল চাইবে। তো উনি তো প্রচণ্ড টেনসড হয়ে পড়লে, এদিকে দিদিরও মানে মানে খুব উনি পুরো ফার্স্টেশনে পড়ে যায় যে ব্যাপারটা হলোটা কি আমার সাথে। তো তখন ওই জামাইবাবু যিনি ছিলেন তিনি সঙ্গে সঙ্গে ওই দিদির মাকে ফোন করে এবং দিদির মাকে ফোন করে পুরো বিষয়টা বলে যে আপনি একবার বাড়িতে যান, ওর মনে হচ্ছে কিছু একটা অসুবিধে হচ্ছে, কারণ আমি যাইনি, ও ও বারবার বলছে আমি নাকি আজকে বাড়ি থেকে বেরোনোর আধা ঘন্টা পরে আবার বাড়ি গেছিলাম, ওর থেকে কোনো ফাইল চেয়েছি, যেটা সম্ভবই ছিল না। তো এই সমস্ত কথা শুনে দিদির মা, তারপরে এই সুনিতা, এরা ছুটে চলে আসে বাড়িতে। তো বাড়িতে এসে যেটা সুনিতা লিখেছে যে ওর দিদির নাকি ভালো মতোই মানে পুরো হাতটা কেটে গেছিলো এবং রীতিমতো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, কারণ এতটা রক্ত পড়েছিল যে ওই বাড়িতে যে নর্মাল যে অয়েনমেন্ট ছিল সেটায় কাজ হলো না। তো ডাক্তার দেখানো হলো সেখানে। যেহেতু আচ্ছা এখানে এবার বলি হাতটা কী করে কেটেছিল। তো হাতটা কেটেছিল সেটা হচ্ছে যে দিদি নাকি মানে হঠাৎ করে কাজ করতে করতে কিছু একটা সুতো কাটার জন্য উনি ওনার কাঁচিটা খুঁজে পাচ্ছিলেন না। এবারে ওনার কিচেনে বেশ কিছু নাইফ ছিল, ওই যে নাইফগুলো ছিল, যে নাইফ সেট ছিল, তার মধ্যে একটা ছোট্ট ছুরি ছিল এবং সেই ছুরিটা কিন্তু খুব ধারালো ছুরি। সেই ছুরিটা দিয়ে ওই সুতোটাকে কেটে উনি ওখানেই ওটা ওভাবে রেখে দেন এবং তার উপরে তারপরে বিভিন্ন কাগজপত্র রাখা হয়েছিল। তো তার ফলে ওই ছুরিটা দেখা যাচ্ছিল না। এবার যেহেতু ওখানে দিদি মানে খোঁজার সময় ওনার মনটা শুধুমাত্র ওই ফাইল খোঁজার দিকেই ছিল, উনি না আর অতটা খেয়াল করেন যে কি আছে আর কি নেই, এবং সেই ছুরিতেই কিন্তু ওনার হাতটা ওই রকমভাবে ডিপ করে কেটে যায়। তো ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয় তারা ডাক্তার দিদিকে বলে একটা টিটেনাস নিতে, একটা ওষুধ খাওয়ার জন্য দেয়, একটা ওষুধ লাগানোর জন্য দেয়। আর পুরো সময়টা দিদি না মানে ওই বাড়িতে আসার পর থেকেই
প্রত্যেক দিন একটা করে সময়, সেটা দুপুরে হোক বিকেলে হোক, উনি নিজেই শুধুই কাঁদতেন। মানে উনি কেন কাঁদছেন, কিসের ওনার দুঃখ, কিসের জন্য ওনার এত চোখের জল পড়ছে, উনি নিজেও জানতেন না। মানে খুব ডিপ্রেস থাকতেন। সেটার পার্টিকুলার কোনো কারণ ছিল না। হ্যাঁ, ওনার শ্বশুরবাড়িতে একটা সমস্যা ছিল ঠিকই, বাট সেটা এতটাও এরকম ছিল না যে ওনাকে প্রত্যেক দিন চোখের জল ফেলতে হবে। যাই হোক, তো ওনার মা বোন যখন এলো, তো তখন তারা ওর দিদিকে বোঝালো, সুনিতা যেটা লিখেছে ইমেলে, যে ওর মা দুজনে মিলেই বোঝাতো দিদিকে যে যাতে ও মানে এরকমভাবে না ভাবে। আর যে ঘটনাটা ঘটেছিল সেটার কোনো রকমভাবেই কোনো ব্যাখ্যা ওরা কেউই পাচ্ছিল না যে কী করে এটা ঘটতে পারে। যাই হোক, তো তারপরে সুনিতা এবং ওর মা আবার বাড়ি চলে যায়। তো তার 2-3 দিন পরে আর কি ওনার হাজব্যান্ড, মানে সুনিতার দিদির হাজব্যান্ডের আসার কথা ছিল, তারপর থেকে উনি 15 দিনের একটা ছুটি নিয়েছিল। তো ততক্ষণে দিদি বেশ অনেকটা সুস্থ বোধ করছে। এবার ওনার মা বোন চলে গেছে, দিদি বাড়িতে আবার একা রয়েছে। আবার ওনার কিছুক্ষণ, মানে ওই বাড়িতে যখন উনি ছিলেন কিছু সময় ঠিক থাকলো, আবার ওনার মনে হতে থাকে যে বাড়ির ছাদে কেউ দৌড়ে বেড়াচ্ছে, কেউ জানলার সামনে ধুপধুপ করে আওয়াজ করছে। এইগুলো উনি প্রতিনিয়ত ফিল করতে লাগলেন। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন ওনার এই দিদির যখন মানে সুনিতা আর ওর মা যখন এই বাড়িতে এসেছিল দিদির বাড়িতে, তখন কিন্তু এই বাড়িটা যার আর কি, তো তার সাথেও কথা হয়েছিল। তো মানে ওরা ভেবেছিল যে বাড়িটায় কোনো সমস্যা আছে কিনা, বাড়িতে কেউ এভাবে লুকিয়ে লুকিয়ে যাতায়াত করে কিনা। তো বাড়ির মালিক ওখান থেকে আরেকটু দূরে থাকতেন। তো তাকে যখন বলা হয় যে বাড়িতে এরকম ধূপধাপ আওয়াজ হচ্ছে, এরকম হচ্ছে, তো তিনি বলেন যে দেখুন, আমার এই বাড়িটা হচ্ছে একটা নতুন বাড়ি, আমি এই বাড়িটা বানিয়েছিলাম, এবং বানানোর পরে আমরা এখানে যে গৃহপ্রবেশ হয়, গৃহপ্রবেশের পরে আমরা 3 রাত ছিলাম। মানে গৃহপ্রবেশটাও খুব ভালোভাবে হয়, বাস্তুমতে বাড়িটা তৈরি করা হয়েছে। বলছে আমার বাড়িতে কিন্তু কোনো অসুবিধে নেই। আর এর আগে ওই বাড়ি থেকে নাকি একটা অনুষ্ঠান হয়েছিল, মানে ওদেরই কোনো একটা আত্মীয়র বাচ্চার আর কি অন্নপ্রাশন হয়েছিল। তো বলছে যে তারা এখানে মোটামুটি ওই অন্নপ্রাশনের জন্য 3-4 দিন ছিল। বলছে কেউ কখনো ওই বাড়িটা নিয়ে কোনো প্রকার কোনো রিপোর্ট হয়নি। প্লাস পাড়ার লোকের সাথে কথা বলা হয়, পাড়ার লোকেরা বলছে না আমাদের এখানে মানে পাড়ায় এরকম কেউ নেই যে রাতের বেলা অন্য লোকের বাড়ির ছাদে এসে দাপাদাপি করবে বা কারোর বাড়িতে অযাচিতভাবে ঢুকবে। বলছে এরকম একেবারেই ঘটনা কোনো ঘটেনি। আর আমরা এই বাড়িটাকে মানে হওয়া থেকেই দেখছি, কোনো দিন কোনো অসুবিধে, কোনো সমস্যা এরকম কিছুই নেই। তো এই কথাগুলো যখন শুনেছে তখন বুঝতে পারছে না বাড়িতে তো কোনো সমস্যা নেই। আর বাড়িটায় ওরা যখন এসে তখনও দেখেছে বাড়িটা যথেষ্ট ভালো ছিল, পাড়াটাও যথেষ্ট ভালো। তোরা না বুঝতে পারছে না যে কী করবে, মানে কোন দিক থেকে এগোবে। এবারে আমি বলেছিলাম যে ওর দিদির কাঁধের দিকটা খুব ব্যথা ছিল। তো হঠাৎ করেই মানে এই আবার ওই আওয়াজ পাওয়া, ঘরে দিয়ে মনে হচ্ছে না কেউ একটা কালো কিছু পরে চলে যাচ্ছে। এবং ওই যে একবার বলেছিলাম যে ল্যাপটপের বন্ধ স্ক্রিনটা যেটা রিফ্লেক্ট করে কোনো জিনিসকে, পুরো আয়নার মতো যে কাজ করে, সেরকমভাবে কিন্তু ল্যাপটপে তারপর থেকে, ওই ঘটনার পর থেকে আরও 2 থেকে 3 বার সুনিতার দিদি কিন্তু ওরকম একটা কালো, মানে একটা লম্বা কোনো মানুষকে যদি একটা কালো কাপড় জড়িয়ে দেওয়া হয়, ঠিক যেরকম একটা ছবি বা যেরকম একটা প্রতিকৃতি তৈরি হবে, ঠিক সেরকম কিন্তু উনি ঠিক ওর দিদি ওর নিজের পিছনে দেখে। মানে টোটাল 4 বার উনি এরকম দেখেছিলেন। এই লাস্টবার যখন উনি ওই জিনিসটা দেখেন, উনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, এবং এতটাই উনি অসুস্থ বোধ করতে থাকেন, উনি রীতিমতো মনে হয় যেন ওনার শ্বাসকষ্ট হচ্ছে। তো সেই রাতটা, মানে যেটা ওর দিদি পরে বলেছিল যে ঠিকমতো ওনার হুঁশ ছিল না, মানে জ্বর এসে গেছে, প্রচণ্ড শরীর খারাপ করছে, কাঁধে প্রচণ্ড ব্যথা করছে, এবং সেই রাতটা উনি কোনো রকমে নিজের খাটে শুয়ে উনি কাটিয়েছিলেন। তো শরীর ওনার ভালো ছিল না একেবারে ঠিক, কিন্তু উনি প্রতি মুহূর্তে বুঝতে পারছিলেন যে ওনার সামনে দিয়ে একটা বিশাল বড় কোনো মানে অতিকায় একজন কোনো ব্যক্তি, সে পুরুষ না মহিলা সেটা উনি জানে না, একটা কালো কাপড় পরে বারবার এদিক থেকে ওদিক যাতায়াত করছিল। এবং যতবার লোকটা নাকি বা সেই প্রতিকৃতিটা ওনার পাশ দিয়ে পাস করছিল, ওর দিদি প্রত্যেকবার মনে হচ্ছিল যেন শরীরে প্রচণ্ড জ্বালা করছে, মানে মাথা থেকে পা অবধি মনে হচ্ছিল জ্বলছে। এই ফিলিংসগুলো কিন্তু ওনার হয়, এবং কোনো রকমে উনি যখন রাতটা কাটান, কারণ উনি জানতেন যে ওনার মা বাবারও বয়স হয়েছে। তো ওর দিদি, মানে সুনিতার দিদি ফোন করে বাড়িতে, এবং ফোন করে ওনার বাবা মাকে আসতে বলে, এবং উনি ওনার হাজব্যান্ডকেও ফোন করে দেন। তো সবাই ছুটে চলে আসে ওর দিদিকে যখন, মানে সুনিতা ওর বাবা মা যখন যায়, তখন দেখছে ওর দিদি মানে প্রচণ্ড অসুস্থ, মানে ঠিকমতো উঠতে পারছে না। আর পুরো বাড়িটা থেকে, মানে পুরো ঘরটা থেকে একটা বাজে রকমের একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে। তো ওর দিদিকে ওখানে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসা গাড়ি করে ডাক্তার দেখানো হয়।
হসপিটালে ভর্তি করতে হয়, এতটাই ওর দিদির অবস্থা সিরিয়াস হয়ে গেছিলো। তো সেখানে ওর দিদির ট্রিটমেন্ট হয়, কিন্তু মেজর কোনো সমস্যা পাওয়া যায় না, কিন্তু সমস্ত টেস্ট হয়, কিন্তু এত টেস্ট হওয়ার পরেও, এত ওষুধ খাওয়ার পরেও ওর দিদির যেটা মানে যে সমস্যাগুলো হচ্ছিল, হঠাৎ করেই শরীরে খুব জ্বালা করছে, হঠাৎ করেই মনে হচ্ছে না ওর দিদি মানে চোখে দেখতে পাচ্ছে, উনি নাকি নিজে দেখতে পেত যে ওনার পাশ দিয়ে একটা কালো কেউ চলে গেল। এইভাবে মানে দিন চলতে শুরু করলো। মানে দিদির তো ওই আঁকার কাজটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, ওই বাড়িটা ভাড়া নিয়েছিল, তো ওই বাড়িটাতেও ওনারা থাকতে পারতো না, পুরোটাই উনি ওনার বাপের বাড়িতে থাকতেন, ওনার হাজবেন্ড ওনার বাপের বাড়িতে যাতায়াত করতেন। তো এইভাবে 3 মাস কেটে যায়, মানে এরকম শারীরিক অসুবিধে, এরকম অসুস্থতা রয়েছে, উনি উঠতে পারতেন না। 3 মাস এইভাবেই কেটে যায়। আর মানে যত ধরনের ভালো ভালো ডাক্তার দেখানো যেতে পারে সমস্ত কিছু দেখানো হয়, কিন্তু কোনোটাতেই কোনো কাজে দেয় না। স্বাভাবিক ব্যাপার, বাড়ির লোকের খুব মন খারাপ হয়ে যায়, ওনার হাজব্যান্ডের খুব মন খারাপ হয়ে যায়। ওনার হাজব্যান্ড মানে ওনাকে নিয়ে নিয়ে ভালো ভালো ডাক্তারের কাছে যাওয়া, সেই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই মানে একটা লেভেল অবধি রেজাল্ট আসছে, বাট ওই যে শরীরে জ্বালা করা, ওই যে হ্যালুসিনেট করা, এই বিষয়গুলো কোনোভাবেই কাজে যায় মানে কিছুতেই কিছু হচ্ছে না। তো ওনার হাজব্যান্ড ওনাকে খুবই ভালোবাসতেন, তো প্রচণ্ড রকমভাবে ওনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, মানসিক জোর দেখার চেষ্টা করে যে দেখো তুমি এগুলো ভুল ভাবছো, তোমার সামনে দিয়ে কেউ যাতায়াত করছে না। কিন্তু ওর দিদি বারবার বলতো যে না আমি এটা ভুল দেখিনি, আমার মনে হচ্ছে যেন একটা চোখ আমার দিকে সবসময় আমার দিকে তাক করে আছে কেউ, এরকম একটা। উনি একা একা বাথরুমে যেতে ইভেন ভয় পেতেন, এতটাই ওনার খারাপ অবস্থা হয়ে গেছিল। তো এইরকমভাবে যখন সবাই মানে একেবারে প্রচণ্ড আর কি মন খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না, দিশেহারা অবস্থা, তো সেই সময় এই সুনিতা একটা জায়গায় একটা স্টুডেন্টের বাড়িতে উনি পড়াতো, সেই সময় দিদি আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন। তো সেখানে উনি পড়াতো, মানে পড়াতো বলতে উনি অনেক দিন আগে সুনিতা পড়াতো। তো তারপরে ওর বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে যাওয়ার পরেও ও যখন বাপের বাড়িতে আসতো, তো তখনও ওই স্টুডেন্টটা আর কি মাঝে মধ্যে আর কি আসতো ওদের বাড়িতে। তো সে যখন ওর দিদির এইরকম অবস্থা দেখে, তো তখন বলছে যে তোমরা তো অনেক কিছুই করলে, তো তোমরা একটা কাজ করো, তোমরা না একটা জায়গা তোমাকে আমি বলছি, তো সেই জায়গায় নাকি একটা লোক বসে, এবং সেই লোকটা কিন্তু কোনো প্রকার কোনো তান্ত্রিক বা বিশাল কোনো তার মন্দির আছে এরকম কিন্তু কিছু না। লোকটা হচ্ছে একদম একটা সাধারণ লোক, মানে একদম মানে জাস্ট সিম্পল একটা লোক, কিন্তু সেই লোকটাকে অসম্ভব রকমভাবে ভালো ঝাড়াতে পারে। মানে তার ঝাড়ানো নাকি এত ভালো যে যাকে হয়তো ডাক্তাররাও বলে দিচ্ছে যে এর আর কিছু হবে না, বা এই পেশেন্টের আমরা হয়তো সেভাবে ট্রিটমেন্ট করতে পারবো না, ট্রিটমেন্ট হয়তো পেশেন্ট নিতে পারবে না, সেও নাকি খুব ভালো হয়ে যায়। তো এই সব বিষয়ে না ওনাদের কোনো ইন্টারেস্টই ছিল না, মানে সুনিতা, বাবা মা, ওর জামাইবাবু, ওরা বলছে তোর এগুলো আবার হয় নাকি, এত বড় বড় ডাক্তার দেখানো হচ্ছে, সেখান থেকেই নিশ্চয়ই ভালো হলে কিছু হবে। তো ওরা ওটাকে ইগনোর করে। এবং এবং মানে যেহেতু মানে বাড়ির মধ্যে একটা প্রচণ্ড টেনশনের পরিবেশ ছিল যে কিছুতেই ওর দিদিকে ভালো করা যাচ্ছে না, তো তখন লাস্টে আরও 1 মাস যখন কেটে যায়, তো তখন দেখছে কোনোভাবেই উন্নতি হচ্ছে না। তখন কিন্তু ওনার মানে সুনিতার যে মা, তিনি ভাবেন যে না, এত কিছু যখন করা হচ্ছে, ওই লোকটার কথা যে বলছি, লোকটার কাছে মেয়েটাকে নিয়ে যায়। তো উনি ওনার জামাইকেও রাজি করেন। তো জামাই বলে যে ঠিক আছে, আমিও তো চাই ও সুস্থ হোক, ও যদি ওখানে গিয়ে যদি সুস্থ হতে পারে তাহলে তো ভালোই। তো দিদিকে নিয়ে যায়। এবার যেখানে নিয়ে গেছিল সেই জায়গাটা হচ্ছে হাওড়া একটা জায়গা, ডোমজুর বলে একটা জায়গা রয়েছে। তো সেই ডোমজুরের ওখানে একটা নাকি জায়গা, সেখানে একটা লোক থাকে, তার একদম নর্মাল বাড়ি, একটা ছোট্ট অ্যাসবেস্টাসের বাড়ি। তো সেই লোকটার বাড়িতে না সকালবেলা গিয়ে দেখছি প্রচুর লাইন, মানে প্রচুর লোক আর কি কাজটা করে। তো যখন ওর দিদির টান এসছে, ওর দিদিকে একটা চেয়ারে বসিয়েছে, চেয়ারে বসিয়ে তো মানে ওর মা দু একটা কথাবার্তা বলেছে, তো পুরো কথাটা শোনার মানে উনি শোনেও নি, থামিয়ে দিয়েছে। তো থামিয়ে দিয়ে ওকে নাকি একটুখানি দেখলো। তো সুনিতাও গেছিলো। তো ও যে মানে যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো লোকটা দেখেই বলছে যে আপনার মেয়ের উপরে তো মানে বহুদিন আগেই কালো জাদু করে দিয়েছে, যাতে ওর সংসার না করতে পারে, যাতে ওর বিবাহিত জীবন ভালো না হয়, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে না পারে, ওর তো ক্ষতি করার জন্য 2টো কালো জাদু করা হয়েছে। তো ওর মা না খুব অবাক হয়ে গেছে, মানে ইনফ্যাক্ট ওর মা, বাবা, সুনিতা, ওর হাজবেন্ড সবাই অবাক যে কে কালো জাদু করলো, আর ওর উপরে কেন কালো জাদু করতে যাবে। তো তখন উনি বলছে যে মানে ওরা আর কি যেদিন নিয়ে গেছিলো সেদিন ছিল একাদশী, আর তারপরে ছিল অমাবস্যা। তো বলছে একাদশী থেকে অমাবস্যায় যে সময়টা তোমরা এসছো, এই সময়টা যদি পেরিয়ে যেত ওকে কিন্তু আর ফেরানো যেত না।
নয় ওরকমই থাকতো সারা জীবন, নাহলে হয়তো আরও খারাপ কিছু হয়ে যেত। তো তখন উনি বলছে যে একটা জল এনে দেয় ভিতর থেকে, বলছে এই জলে ভালো করে আপনার মেয়ের পাটা ধোয়ান। তো ওই জলে পা ধোয়ানো হলো, তারপরে মাথা ধোয়ানো হলো, মানে ওইখানেই বলছে যে এখানেই করতে হবে। তো সেদিন নাকি বাকি ওদের পরে আর কি যারা ছিল তাদেরকে আর উনি বলেছেন যে আপনারা দয়া করে বাড়ি চলে যান, আমি আপনাদের কাজটা এখন করতে পারবো না, আপনারা আবার কাল আসবেন। কিন্তু এই মেয়েটা হচ্ছে খুব শিরে সংক্রান্ত অবস্থায়, এই মেয়েটাকে এক্ষুনি বাঁচাতে হবে। তো ওই জলে মানে একটা ভিতর থেকে জল এনে দেয়, সেই জলের মধ্যে কিছু ধনে ছিল, কিছু তিল ছিল, এই সমস্ত ছিল, আর জলটা ছিল হালকা লালচে। তো ওটা ধুইয়ে দেওয়া হয়। অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর দিদির নাকি যখন মাথাটা ধোয়ানো হয় এবং ইভেন পাটাও যখন ধোয়ানো হয়, তখন পুরো জলটা না মানে টকটকে লাল, পুরো গাঢ় লাল হয়ে যায়। আর মাথার মধ্য দিয়ে যে জলটা দেওয়া হয়, সেই জলটা নাকি পুরো মানে প্রথমে লাল বেরোতে থাকে, তারপরে পুরো গাঢ় কালো রঙের জল বেরোতে থাকে। আর ওর দিদি না সে সময় পুরো ফেন্ট হয়ে যায়, মানে কোনো সাড়া নাড়া নেই, পুরো ফেন্ট হয়ে গেছে। তো ওরা তো সবাই খুব ভয় পেয়ে গেছে। তো লোকটা বলছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। তো তারপরে ওকে নাকি একটা বাতাসা খেতে দেয় ওর দিদিকে। কিছুক্ষণ পরে ওর দিদি একটু হুঁশ আসে, ওটা বাতাসা খেতে দেয়। এবং তারপরে ওকে মানে ওদেরকে নাকি একটা ঠোঙায় করে 6টা বাতাসা দেয়। বলেছে যে এই 6টা বাতাসা ওকে পরপর 6 দিন খাওয়াবেন। আর ওই 6 দিন বলেছে ওকে একদম নিরামিষ, একদম মানে ঠেকাঠেকি করা যাবে না, একদম মানে প্রপার নিরামিষ যেটা আহার হয় সেদ্ধ, তো বলছে সেটা ওকে দেবেন। আর ওর জন্য চাল ডাল যেটা দিয়ে আপনারা রান্নাটা করবেন সেটা যেন শুধু ওর জন্যই আনা হয়। ইভেন নুনটাও, বলছে নুনটাও আপনাদের ঘরে রান্নাঘরে নুন দেবেন না। তো এরকম করে 6টা দিন যেভাবে বলেছিল ঠিক সেভাবেই ওর দিদিকে সেরকম করেই করানো হয়। এবং ওই 6টা দিন না ওর দিদি কীরকম একটা ঘোরের মধ্যে ছিল, মানে চুপচাপ হয়ে থাকতো, নিস্তেজ মতো। কিন্তু এই 3 দিন কাজটা করার পর থেকে ও দিদির মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ সবাই দেখতে থাকে। মানে চোখ মুখের অবস্থা, একটা মানুষ অসুস্থ থাকলে তার চোখ মুখ যেরকম থাকে, সে যদি সুস্থ হয় তার চোখ মুখ অন্যরকম হবে। তো আস্তে 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 ওর দিদি কিন্তু 6 দিনের দিন যখন আসে উনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর ওই যে হ্যালুসিনেশনটা হয় সেটাও কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যায়। তো যেদিন এই ঘটনাটা উনি বলেন যে কেউ ওর উপরে কালো জাদু করেছে, তো সবাই জিজ্ঞেস করেছে যে কে কালো জাদুটা করেছে। তখন ওই ভদ্রলোক বলেছিল যেদিন ও পুরোপুরি এটা থেকে মুক্ত হবে আমি সেদিন বলবো। তো মুক্ত যখন হয়, তো হয়ে তো গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তো তখন সবাই জিজ্ঞেস করেছে যে আপনি বলুন কে করেছে কালো জাদুটা। তখন উনি বলছেন যে কালো জাদুটা তোমাদের বাড়ির দিক থেকে কেউ করেনি, এটা করেছে হচ্ছে যে ওর যে হাজবেন্ড, মানে ও দিদির যে হাজবেন্ড, সেই হাজবেন্ডের বলছে একদম কাছেরই কোনো বাড়ির লোক কাজটা করেছে, যাতে ওরা ঠিকমতো সুখী না হতে পারে, ওরা যাতে মিলেমিশে সবাই মিলে সংসার না করতে পারে, আনন্দে না থাকতে পারে, সেই জন্য। এবং তারপরে ওরা চিন্তা করে, মানে ওর হাজবেন্ড যখন বাড়িতে সমস্ত কথা জানায়, তো তারপরে ওরা বুঝতে পারে যে ওর এক পিসি ছিল, সেই পিসি কিন্তু ওই পিসির সাথে ওদের বিষয় সম্পত্তির কোনো একটা কিছু নিয়ে বহুদিন আগে একটা ঝামেলা হয়েছিল। এবং সেই ঝামেলার পরে কিন্তু ওই পিসি নিজেই কথাবার্তা এদের সাথে বন্ধ করে দিয়েছিল। তো বিয়ের ঠিক আগ দিয়ে এই পিসি নাকি নিজে থেকে আবার যেচে পড়ে সম্পর্ক ঠিক করে, সমস্ত কিছু করে, বিয়েতে খুব ভালোভাবে ওরা পার্টিসিপেট করেছিল। তো সেইখানে উনি কোনো একটা ভাবে কিছু একটা খাইয়ে দিয়েছিল। এবং সেই খাইয়ে দিয়েছিল বলেই, যেখানে ওর শ্বশুর-শাশুড়ি এত ভালো মানুষ ছিল, তারা কিন্তু বিয়ের পর থেকে ওর সাথে খারাপ ব্যবহার করতে থাকে, ও তাদের সাথে মানাতে পারে না। এবং তারপরে যখন আলটিমেটলি ওরা আলাদা হয়ে যায়, এখানে এসেও কিন্তু বিভিন্ন ধরনের জিনিসের সম্মুখীন ওদের হতে হয়। তো এই জিনিসটা যখন কেটে যায় অদ্ভুতভাবে, ও যখন অসুস্থ ছিল শ্বশুর শাশুড়ি এসে ওর সেবা শুশ্রূষা করে। এবং এরপরে কিন্তু ওরা সবাই মিলে একসাথে আবার মানে ওর শ্বশুরবাড়িতেই আবার চলে যায়। ওর হাজবেন্ডও আবার ট্রান্সফার করি, এখন তো খুবই ভালো আছে, কোথাও কোনো অসুবিধে নেই। আর সেই যে অসুবিধেগুলো হয়েছিল বা যেরকম ও দেখতো সেগুলো আর কেউ কোনোদিনও দেখেনি। তো এটাই ছিল ঘটনা। দিদি ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালোভাবে উনি সংসার করুক, সেটাই আমরা চাই। আপনারাও জানাবেন আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, যদিও একটু দুঃখের, আর কারোর ক্ষতি এভাবে করাটা কখনোই উচিত না। তো তবুও আপনারা আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।